আসসালামু আলাইকুম। ব্যাংকে টাকা রাখার বদলতে আপনি কর ছাড় পাবেন, কিছুটা কম কর দিতে হবে। ঠিকই শুনেছেন, শুধুমাত্র ব্যাংকে নয়, বেশ কয়েকটি জায়গায় আপনি বিনিয়োগের মাধ্যমে কর ছাড় বা রেয়াত সুবিধা পেতে পারেন। এই বিষয়টা বর্তমান সময়ে ৯টা ধাপে কিন্তু রয়েছে। আপনার একটা অর্থ বছরে আয় যদি ৩,৭৫,০০০ বা ৩,৫০,০০০ টাকার বেশি হয়, বা কোনো ক্ষেত্রে ৪,০০,০০০ ৫,০০,০০০ হয়, তবু এই সুযোগটা কিন্তু লুফে নেওয়া আপনার দরকার এই মাসে চলে এসে। আদারওয়াইজ পরবর্তী মাসে কিন্তু এই সুযোগটা আপনার কাজে দিবে না। তো সাধারণভাবেই আপনি সাধারণত ৯টি খাতে কিন্তু কর রেয়াতের সুবিধা পাবেন বা ছাড়ের সুবিধা পাবেন। ভিডিওটা লাইক করে শেয়ার করে দিবেন, যেহেতু ভিডিওটা ইনফরমেটিভ হচ্ছে। প্রথমত, সঞ্চয়পত্রে যদি বিনিয়োগ করেন। দ্বিতীয়ত, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে যদি আপনি ডিপিএস করেন, মাসিক কিস্তি সর্বোচ্চ ১০,০০০ এবং বাৎসরিক সর্বোচ্চ ১,২০,০০০ টাকা পর্যন্ত কর রেয়াত সুবিধা পাবেন। তৃতীয়ত, আপনি বিশেষ করে দেখা যেতে পারে যে সরকারি সিকিউরিটিজ, যেগুলো ট্রেজারি বন্ড বিল এবং বিশেষ করে সুকুকে, যেখানে সাধারণত সুদের পরিবর্তে প্রকল্পের বিপরীতে আপনি আয় করার সুযোগ থাকছে, এখানে ইন্টারেস্ট বা সুদের কথাই আসতেছে না, বা মুনাফার কথাই কিন্তু আসতেছে না। তো সাপোজ আপনি এই কয়েকটা খাতে বিনিয়োগ করতে পারেন, বা বিশেষ করে দেখা যেতে পারে যে আপনি জীবন বীমার প্রিমিয়াম দিতে পারেন। আপনি আপনার নিজের বা ফ্যামিলি মেম্বারের কারো যদি জীবন বীমা করেন, সেই সকল ক্ষেত্রে কর রেয়াত বা ছাড়ের সুবিধা রয়েছে। শেয়ার বাজারে কিছু বিনিয়োগ, বিশেষ করে শেয়ার বাজারে তালিকাভুক্ত কিছু কোম্পানির হয়তো বা শেয়ার কিনলেন, বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করলেন, বা বিশেষ করে ডিবেঞ্চারে বিনিয়োগ করলেন। এর বাইরেও আরও 4টার মতো খাত রয়েছে, সেটা হয়তো বা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে না। তবুও বলে দিচ্ছি কিভাবে আপনি কর রেয়াতটা পাবেন বা ছাড়ের সুবিধাটা পাবেন। সাধারণত 3টা পয়েন্টের উপর ভিত্তি করে কর রেয়াত সুবিধাটা পাওয়া যায়। আপনার মোট বিনিয়োগের 15%, যা সর্বোচ্চ 10 লক্ষ টাকা পর্যন্ত, এবং আপনার বার্ষিক আয়ের সর্বোচ্চ 3%। এই 3টার মধ্যে যেইটা কম হবে সেইটাই আপনি কর রেয়াত বা কর ছাড়ের সুবিধা কিন্তু পাবেন। সাপোজ উদাহরণের সুবিধাতে দেখা গেল, এখন আপনি একজন পুরুষ বা মহিলা হিসাবেই যদি বলি, আপনার করমুক্ত আয়সীমা এই অর্থ বছরে রয়েছে 3,50,০০০ টাকা। তো আপনার একটা অর্থ বছরের আয় হয়তো বা 6,12,০০০ টাকা, উদাহরণের সুবিধাতে ধরে নিলাম। এর চেয়ে কম আয়ও হলে কিন্তু আপনি এই কর রেয়াতের সুবিধাটা পাবেন। তো 6,12,০০০ টাকার মধ্যে আপনার 1,00,000 টাকা আপনি হয়তো বা ডিপিএস এবং সঞ্চয়পত্রে যে কোনো জায়গায় হয়তো বা বিনিয়োগ করে রেখেছেন, এবং আপনার মোট আয় 6,12,০০০ টাকা থেকে 3,50,০০০ টাকা যদি বাদ দেওয়া হয়, তাহলে আপনার থাকতেছে 2,62,০০০ টাকা। তো এখন দেখা যাচ্ছে যে 2025-26 অর্থ বছরের স্ল্যাব বিবেচনায় প্রথম 1,00,000 টাকা পর্যন্ত 5% হারে কর 5,000, পরবর্তী 1,00,000 টাকা পর্যন্ত 10% কর 10,000, এবং বাকি 62,000 টাকার উপর 15% কর, অর্থাৎ 9,300 টাকা। তো মোট হিসাবে কিন্তু 24,300 টাকা আপনার কর আসার কথা। কিন্তু কর রেয়াতের এখানেই বিশেষ সুবিধা। আপনার মোট আয়ের 3%, অর্থাৎ 6,12,০০০ গুণিতক 3% দিলে আসে 18,360 টাকা। আপনার বিনিয়োগের 15%, অর্থাৎ 1,00,000 টাকা আপনি হয়তো বা একটা বছরে অর্থ বছরে ডিপিএস বা সঞ্চয়পত্রের মধ্যে যে কোনোটাতে বিনিয়োগ করেছেন, সেক্ষেত্রে ওই 1,00,000 টাকায় আপনার 15%, অর্থাৎ 15,000 টাকা। এবং সর্বোচ্চ 10,00,000 টাকা, এই তিনটার মধ্যে যেইটা কম হবে সেটা হচ্ছে কর রেয়াত সুবিধা পাবেন। তো রহিম সাহেব একটা অর্থ বছরে যদি 6,12,০০০ টাকা আয় করে, তাহলে রহিম সাহেব 15,000 টাকা, অর্থাৎ 3টা পয়েন্ট বা সূচকের উপর ভিত্তি করে যেটা কম সেখানেই কর রেয়াত সুবিধা কিন্তু পাওয়া থাকবে। তো মূল কর কিন্তু চলে আসে 24,300 টাকা, কিন্তু কর রেয়াত সুবিধাটা হয়ে গেছে 15,000। তো আমরা পরিশোধযোগ্য কর 24,300 মাইনাস 15,000, সেক্ষেত্রে 9,300 টাকা কিন্তু চূড়ান্ত কর হিসাবে বিবেচিত হবে। তো এইভাবে আপনার আয়ের উপর হিসাব আপনি যদি ক্যালকুলেশন করেন, তাহলে কিন্তু দেখতে পারবেন। তবে এইখানে একটা ক্যাচাল আছে ভাই। সাপোজ উদাহরণের সুবিধার্থে আর একটা বিষয় আপনাকে বলি। আর একজন সরকারি কর্মকর্তা জাহিদ সাহেব, তার একটা অর্থ বছরে আয় 2025-26 হয়েছে হয়তোবা 3,64,000 টাকা। তো তিনি প্রভিডেন্ট ফান্ড বা জীবন বীমা বা আপনি ডিপিএস সঞ্চয়পত্র যেটাই ধরতে পারেন, আমি জাস্ট উদাহরণের সুবিধার্থে, তিনি বিনিয়োগ করেছেন 41,400 টাকা। তার মোট আয় কত? তার মোট আয় হচ্ছে 3,64,000। তো তার করমুক্ত আয় সীমা 2025-26 অর্থ বছরে ছিল পুরুষ হিসাবে 3,50,000, মহিলাদের ক্ষেত্রে অলমোস্ট 3,75,000 এইরকম, বা 4 লক্ষ। তো এখন পুরুষ হিসাবে তার করযোগ্য আয় এটা বের করতে গেলে অবশ্যই তার যে মোট আয় হয়েছে করমুক্ত আয় থেকে সেটা বাদ দিতে হবে।
বাদ দিলে সেটা 14,000 টাকা আসতেছে। তো এখন যদি 3,50,000 টাকা পর্যন্ত করমুক্ত হয়, এরপরে যখন আপনার ইনকামটা আসবে সেই ইনকামের উপর 5% হারে কর প্রথম স্ল্যাব অনুসারে, সেক্ষেত্রে 14,000 টাকায় 5% কর কত আসে? 700 টাকা। হিসাবটা বুঝছেন, খুবই গুরুত্বপূর্ণ, আদারওয়াইজ কিন্তু ক্যালকুলেশন করতে পারবেন না। এখন দ্বিতীয় ধাপে এসে দেখা গেল তার মোট আয় 3,64,000-এর 3% কত? আগেই বলেছিলাম 3টে অঙ্কের মধ্যে যেটা কম হবে সেইটাই কর রেয়াত পাবে। তো 3,64,000 গুণিতক 3%, মোট আয়ের 3% আসে 10,920 টাকা। বিনিয়োগের 15%, বিনিয়োগের 15% বলতে তিনি হয়তো বা সঞ্চয়পত্র, প্রভিডেন্ট ফান্ড, বিভিন্ন ডিপিএসে বিনিয়োগ করেছে 41,400 গুণিতক 15%, সেক্ষেত্রে 6,210 টাকা। আর সর্বোচ্চ কর রেয়াতের সীমা কত জানি আমরা? 10 লক্ষ টাকা, যা 15% পর্যন্ত সর্বোচ্চ। তো তিনটির মধ্যে সবচেয়ে কম কোনটা? এইখান থেকে দেখেন তো, এনবিআর এর রুলস হচ্ছে তিনটার মধ্যে যেটা কম সেটাই কর রেয়াত পাবে। তো নিয়ম অনুযায়ী জাহিদ সাহেব 6,210 টাকা কর রেয়াত সুবিধা কিন্তু পাওয়ার কথা। কিন্তু একটা বিষয় জেনে রাখুন, আইন অনুযায়ী কর রেয়াতের পরিমাণ কখনোই মূল করের চেয়ে কম বা বেশি হতে পারবে না। তো জাহিদ সাহেবের মূল কর হচ্ছে মাত্র 700 টাকা, অথচ জাহিদ সাহেব রয়েছে ঢাকা সিটি কর্পোরেশনের মধ্যে, আর সিটি কর্পোরেশন এলাকায় আপনার ন্যূনতম আপনার করে আসে 5,000 টাকা। এভাবে প্রত্যেকটা স্ল্যাব দেখতে পাচ্ছেন আপনি। ঢাকা উত্তর, দক্ষিণ, চট্টগ্রামের হলে 5,000 টাকা একটা বছরে দিতে হবে, অর্থ বছর। এই তিনটা সিটি কর্পোরেশন ছাড়া অন্যান্য সিটি কর্পোরেশনের বাসিন্দা হলে এই ন্যূনতম কর 4,000। এবং আপনার যদি দেখা যায় যে সিটি কর্পোরেশন এলাকার বাইরে আপনি মফস্বল, গ্রাম, ইউনিয়ন পরিষেবা যেখানে বসবাস করেন, ন্যূনতম কর কিন্তু কত চলে আসে আমরা জানি? 3,000 টাকা। তো এখন বার্ষিক আয় হচ্ছে 3,64,000, তিনি বিনিয়োগ করেছেন 41,400 টাকা, এখন তার মূল কর আসতেছে 700 টাকা। হিসাব অনুযায়ী কর রেয়াত হচ্ছে 6,210 টাকা, কিন্তু প্রযোজ্য ক্ষেত্রে ন্যূনতম কর হচ্ছে 5,000 টাকা। তো চূড়ান্ত পরিশোধযোগ্য কর কিন্তু 5,000 টাকা, 700 টাকা কিন্তু কর হতে পারবে না। তো সাধারণত জুন 30 তারিখের মধ্যে আপনি যদি এই সকল খাতে বিনিয়োগ করেন তাহলে কিন্তু আপনি কর রেয়াত সুবিধা পাবেন। আদারওয়াইজ এই জুন মাস যদি শেষ হয়ে যায়, পরবর্তী অর্থ বছর যদি পরে 2026-27, তখন কিন্তু আপনি কর রেয়াত সুবিধা পাবেন না। হাজার চিল্লাচিল্লি করেও কিন্তু আপনাকে কর ছাড় দেওয়া হবে না বৈধভাবে। আপনি যদি এরকম ফাইন্যান্সিয়াল রিলেটেড ইনফরমেটিভ ভিডিওর আপডেট সবার আগে পেতে চান, চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা। ওই 5টা খাতের বাইরে আরও বেশ কিছু খাতে আপনি বিনিয়োগ বা চাঁদা দিলে আপনার কর রেয়াত বা কর ছাড়ের সুবিধা রয়েছে, তুলনামূলক কম কর দেওয়া লাগতে পারে। সেগুলো হচ্ছে বিশেষ করে আপনার প্রভিডেন্ট ফান্ড বা ভবিষ্যৎ তহবিল,